This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে শুরু হলো শুনানি। সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে এবার চিকিৎসকদের কাজে ফেরা উচিত বললেন সলিসিটর জেনারেল। আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে শুরু হয়েছে শুনানি। সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে এবার চিকিৎসকদের কাজে ফেরা উচিত জানিয়েছেন সলিসিটর জেনারেল। ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। কথা বলবো আমাদের সহকর্মী সিজারের কাছ থেকে, জানবো বিস্তারিত। সিজার, দেখো, আরজিকর কাণ্ড নিয়ে শীর্ষ আদালতে শুনানি শুরু হয়েছে এবং শুনানির প্রথমেই যেটা আমি একটু আগে বলছিলাম যে এর আগের দিনই কিন্তু শীর্ষ আদালত খুব স্পষ্ট পরামর্শ দিয়েছিলেন এই আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের যে দ্রুত কাজে ফিরে যেতে, এবং সেই জায়গা থেকেই আজকে চিকিৎসক পড়ুয়ারা বা যারা আন্দোলনকারী তাদের পক্ষ থেকে তাদের আইনজীবীরা অভিযোগ করেন যে যেহেতু তারা আন্দোলনে রয়েছেন সেই কারণে বহু চিকিৎসক পড়ুয়াকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না বা যারা চিকিৎসক তাদের ছুটি কাটা হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সলিসিটর জেনারেল বলেন এখনও বহু জায়গায় কিন্তু তারা কাজে ফেরেননি, এবং সেখানে প্রধান বিচারপতির বক্তব্য খুব স্পষ্ট যে এর আগেই তাদের পরামর্শ দেওয়া হয়েছিল কাজে ফিরতে, তারা যদি কাজে না ফেরেন তাহলে আইনের মতো ব্যবস্থা নেবে, এবং সেই জায়গায় প্রধান বিচারপতি এটাও কোথাও আশ্বাস দিয়েছেন যদি তারা কাজে ফিরে যান তাহলে কিন্তু একটা জেনারেল অর্ডার পাস করানো হবে, অর্থাৎ তাদের বিরুদ্ধে যাতে কড়া ব্যবস্থা না নেওয়া হয়, তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা না নেওয়া হয় সেটা আদালত দেখবে। কারণ এই জায়গাতেই কিন্তু বারবার এই প্রশ্নটা উঠছে যে এখন পর্যন্ত এই আন্দোলনকারী পড়ুয়াদের দাবি মতো একাধিক যে তাদের দাবি ছিল সেই দাবির সিংহভাগই কিন্তু মেনে নেওয়া হয়েছে, এবং সেই জায়গা থেকে যে নিরাপত্তার প্রশ্ন বারবার তুলছিলেন বিশেষ করে আরজিকরের ক্ষেত্রে, আরজিকরে ইতিমধ্যেই আমরা দেখলাম যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে, চিকিৎসক পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। তাদের দাবি মতো ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে সরানোর পরে যে নতুন প্রিন্সিপাল ছিলেন, যে নতুন এমএসভিপি ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। সার্বিকভাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্তভার গ্রহণ করেছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যেই রাজ্য পক্ষ থেকে তার দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, অর্থাৎ একাধিক দাবি মেনে নেওয়া হয়েছে, এবং রাজ্যের রিপোর্টেও সেরকমই কিছু প্রতিফলিত হবে। আমরা রাজ্যের সেই সূত্র থেকে জানতে পারছি যে এত কিছু রাজ্য চিকিৎসকদের সুরক্ষা এবং চিকিৎসকদের দাবি মতো সেগুলো মেনে নিয়েছে, এবং তারপরে এই আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়ারা ফেরেন কিনা সেটাই দেখার। কিন্তু আজকে শীর্ষ আদালতে প্রধান বিচারপতি প্রাথমিকভাবে তার যে অবজারভেশন সেখান থেকে কিন্তু খুব স্পষ্ট যে চিকিৎসক পড়ুয়া বা আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার ব্যাপারে কিন্তু যথেষ্ট সিরিয়াস আদালত, এবং সেই যে মনোভাবটা সেটা কিন্তু ইতিমধ্যেই প্রধান বিচারপতি মনোভাবটা ব্যক্ত করেছেন, এবং তার পরবর্তী শুনানি এখনো চলছে। যে মূল যে সিবিআই তারা স্ট্যাটাস রিপোর্টে এখন পর্যন্ত কি জানিয়েছে সেটা এখনো স্পষ্ট নয়, সেটা সিল্ড কাভারে তারা জানিয়েছে যে এখন পর্যন্ত তারা তদন্তভার গ্রহণ করবার পর তদন্ত করে তারা কি পেয়েছেন। যে অভিযোগটা উঠছিল যে সঞ্জয় রায়কে সামনে রেখে মূল অভিযুক্তকে আড়াল করা হচ্ছে সেরকম কোনো ইঙ্গিত তাদের তদন্তে উঠে এসছে কিনা সেগুলো খতিয়ে দেখার পরই পরবর্তী শুনানি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বেশ সিজার, আরজিকর কাণ্ডে এই যে সুপ্রিম কোর্টের তদন্ত শুরু হচ্ছে এই বিষয়ে যাবতীয় আপডেট নিচ্ছি সিজারের কাছ থেকে, এবং সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে এবার চিকিৎসকদের কাছে ফেরা উচিত সলিসিটর জেনারেল সেটা জানাচ্ছেন, এবং পাশাপাশি আরজিকর মামলা শুনানির জন্য বসলো প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। প্রধান বিচারপতি ছাড়াও বেঞ্চে দুজন সদস্য আছেন, বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র রয়েছেন এই বেঞ্চে। পাশাপাশি সুপ্রিম কোর্টে আজ আরজিকর মামলার শুনানি শুরু হলো, এবং আরজিকর মামলার শুনানির জন্য বসলো প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। গত সোমবার যেটা ঘটেছিল, গত সোমবারের শুনানিতে আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় কি পদক্ষেপ করা হয়েছে তাই নিয়ে বৃহস্পতিবার কিন্তু রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আরও একবার সিজারের কাছে যাবো এবং সিজারের কাছ থেকে আরও একটু আপডেট জানবার চেষ্টা করবো যে গত সোমবারের পর আবার আজ নতুন করে চিকিৎসকদের কাজে ফেরার বিষয়টাকে নিয়ে আবার একবার সলিসিটর জেনারেল জানাচ্ছেন, আর কি কি আপডেট আছে? দেখো, আজকের শুনানি দুটো দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক হচ্ছে রাজ্য জানাবে, এর আগের দিনই শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় রাজ্য একটা রিপোর্ট দেবে,
কি ঘটনা ঘটেছিল, কারা এর সঙ্গে যুক্ত এবং রাজ্য তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করেছে সেই সংক্রান্ত একটি রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি শীর্ষ আদালতে সিবিআইকেও একটি রিপোর্ট জমা দিতে হবে এই আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডের তদন্তে তারা কি কি পেয়েছে। এবং তৃতীয় যে উল্লেখযোগ্য বিষয়টি, যেটা সেই দিন সুপ্রিম কোর্ট তৈরি করে দিয়েছিল ন্যাশনাল টাস্ক ফোর্স, এই টাস্ক ফোর্স সংক্রান্ত বেশ কিছু আবেদন সেগুলো আজকে জমা পড়া শুরু করেছে। কিন্তু আজকে শুনানির শুরু থেকেই দেখা গেল অপরাধের যে মূল বিষয়টি সেটার বিষয়টির পাশাপাশি ইতিমধ্যেই সিবিআই তাদের সিল্ড কাভারে তাদের তদন্তর অগ্রগতির যে স্ট্যাটাস রিপোর্ট সেটা জমা দিয়েছে। কিন্তু প্রধান বিচারপতি অনেক বেশি তিনি কিন্তু চিন্তিত কাজে আন্দোলনকারী চিকিৎসকরা কাজে যোগ দিয়েছেন কিনা। কারণ চিকিৎসকদের একটি অংশ তাদের আইনজীবীর মাধ্যমে অভিযোগ জানিয়েছেন যে আন্দোলন করার জন্য তাদের অনেককে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না বা তাদের ছুটি কাটা হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সলিসিটর জেনারেলের বক্তব্য যে তাদের কাজে ফেরা উচিত, কারণ এর আগের দিনই শীর্ষ আদালত খুব স্পষ্ট পরামর্শ দিয়েছিলেন আন্দোলনকারীদের কাজে ফেরার জন্য। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে, এ রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়ারা এবং চিকিৎসকরা তারা কিন্তু কাজে ফেরেননি। এবং সেখান থেকেই প্রধান বিচারপতির মন্তব্য খুব স্পষ্ট, তারা যদি কাজে না ফেরেন তাহলে আইন অনুযায়ী তাদের আইনের পথে চলবে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি তারা কাজে ফেরেন তাহলে আদালত কোথাও আশ্বাস দিয়েছে, প্রধান বিচারপতি স্পষ্ট আশ্বাস দিয়েছেন যে তাদের বিরুদ্ধে যাতে কড়া ব্যবস্থা না নেওয়া হয়। অর্থাৎ একটা বিষয়ে খুব স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আন্দোলনকারী চিকিৎসক এবং ডাক্তারি পড়ুয়াদের যে তাদের দ্রুত কাজে ফেরা উচিত। এবং সেই জায়গায় আরজিকরের যে বর্তমান অবস্থান সেই জায়গায় রাজ্য কি রিপোর্ট পেশ করে এবং রাজ্য একটি অবশ্যই তাদের যে ভাঙচুরের ঘটনার যেমন রিপোর্ট তারা পেশ করবে, তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে আরজিকরে ডাক্তারি পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টা তারা যে সুনিশ্চিত করেছে, কেন্দ্রীয় বাহিনী দায়িত্ব নিয়েছে, পাশাপাশি তাদের দাবি দেওয়ার একটা বড় অংশ মেনে নেওয়া হয়েছে, সেগুলো রিপোর্টে প্রতিফলিত হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। একেবারে সিজা তুমি সঙ্গে থাকো। আরো একবার জানিয়ে দিই যে প্রধান বিচারপতির বেঞ্চ বসলো আরজিকর কাণ্ডে, সুপ্রিম কোর্টে শুনানি শুরু হলো, রাজ্যের কাছ থেকেও রিপোর্ট তলব করা হয়েছে এবং পাশাপাশি আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। এবং সুপ্রিম কোর্টে এই যে আবেদন জানিয়েছেন এবার চিকিৎসকদের কাজে ফেরা উচিত সে বিষয়ে জানিয়েছেন সলিসিটর জেনারেল। পাশাপাশি আরও জানা যাচ্ছে যে স্ট্যাটাস রিপোর্ট, একটা মুখ বন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই এবং সিবিআইয়ের সিল বন্ধ খামে তদন্তের অগ্রগতির এই রিপোর্ট জমা সিবিআইয়ের। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি শুরু হলো আজ সকাল 10:30টায়। যে শুনানি শুরু হবার কথা ছিল সুপ্রিম কোর্টে সেই শুনানি শুরু হলো। আরও একবার আরজিকর মামলার শুনানির জন্য বসলো প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। আরও একবার কথা বলে নেব, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন এখন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, তোমার কাছে কি কি আপডেট আছে? দেখো, এই মুহূর্তে যে মামলা চলছে শীর্ষ আদালতে, আজকে শুরুতেই সিবিআই এর পক্ষ থেকে একটি রিপোর্ট দেওয়া হয়েছে। সেই রিপোর্টে কি আছে সেটা এখনও প্রকাশ করা হয়নি। আজকে শুরুতেই প্রধান বিচারপতি দেশের শীর্ষ আদালতে তিনি আরেকবার স্মরণ করিয়ে দিয়েছেন যে আরজিকরের যে ঘটনা হয়েছে সেটা সেরকম একটা নৃশংস ঘটনা, সেটা সকলকে ভাবাচ্ছে। তারা সকলেই এই গোটা ব্যাপারটায় দুঃখিত, কিন্তু চিকিৎসকদের কাজে ফিরতে হবে। আজকে শুরুতেই এটা মনে করিয়ে দেন যে অজস্র রোগীরা রয়েছে, তারা যাতে ফেরত না যায় সেই ব্যবস্থা করা হোক, দ্রুততার সাথে যাতে তারা ফেরত আসেন, কাজে ফেরেন। কর্মবিরতি যেহেতু দেশের সমস্ত জায়গায় পালন করা হচ্ছে, সেই কর্মবিরতি থেকে যাতে তারা সরে আসেন তার জন্য প্রথমেই আবেদন জানান প্রধান বিচারপতি। তাকে সমর্থন করে তুষার মেহতা, তিনি সলিসিটর জেনারেল, তিনিও একই কথা বলেন যে যেহেতু ইতিমধ্যেই শীর্ষ আদালত গোটা বিষয়টি টেক ওভার করেছে, তারা এই ব্যাপারে নিজেরা স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা গ্রহণ করেছে, তাই আর দেরি না করে দ্রুততার সাথে চিকিৎসকদের কাজে ফেরা উচিত। আজকে চিকিৎসকদের পক্ষ থেকে আইনজীবী একটা বিস্ফোরক মন্তব্য করেছেন, একটা বলা যেতে পারে বিস্ফোরক তথ্য তুলে দিয়েছেন রনিপা, যেখানে আরজিকরের 70 জন চিকিৎসকের নাম দেওয়া রয়েছে, যে নামগুলি প্রকাশ করতে না করেছেন তিনি। তার বক্তব্য, এই 70 জন প্রায় চিকিৎসক তারা ভয় পাচ্ছেন, তার কারণ তারা মুখ খুলেছেন বিভিন্ন জায়গায় এবং এখন তাদের বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে। প্রধান বিচারপতি জানতে চান কারা এরা, যদি সত্যি এটা হয়ে থাকে এটা অত্যন্ত রীতিমতো গুরুত্বপূর্ণ বিষয়, এটা সেভাবেই দেখা হবে। বিষয়টা জানানো হয়েছে যে বিভিন্ন ধরনের দুষ্কৃতী এমনকি হাসপাতালের ভিতর থেকে তারা এই ধরনের হুমকি পাচ্ছেন, তাই অবিলম্বে তাদের নিরাপত্তা দেওয়া হোক। আপাতত এই মামলা চলছে রনিপা, এবং সেখানে
আরেকবার তিনি বলে দিয়েছেন যে যেহেতু ইতিমধ্যেই কমিটি তৈরি করা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর অভিযোগ আসছে বিভিন্ন চিকিৎসকদের পক্ষ থেকে, বিভিন্ন হাসপাতালের যে পরিকাঠামো সেই বিষয়গুলি সামনে উঠে আসছে এবং এই কমিটিতে যারা রয়েছেন তারা অত্যন্ত সিনিয়র, তারা এই ব্যাপারগুলি খতিয়ে দেখবেন এমনটাই আশ্বাস দিয়েছেন শীর্ষ আদালতের পক্ষ থেকে প্রধান বিচারপতি। মামলা এই মুহূর্তে চলছে এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে আজকের একদিকে যেরকম সিবিআই এর রিপোর্ট দেওয়ার কথা ছিল, অন্যদিকে রাজ্য সরকারেরও রিপোর্ট দেওয়ার কথা ছিল। সেক্ষেত্রে কী গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটা এখন দেখার বিষয়। যেহেতু শুনানি চলছে, আপাতত শীর্ষ আদালতের পক্ষ থেকে এই পর্যবেক্ষণ করা হয়েছে। বেশ, শ্রাবন্তী তুমি সঙ্গে থাকো, আমি সিজারের কাছে আরও একবার যাবো। সিজার, আরজিকর কাণ্ডে যে সুপ্রিম কোর্টে শুরু হয়েছে শুনানি এবং শ্রাবন্তী যেমন বলছিল যে 70 জনের নাম প্রকাশ এবং সেই নাম প্রকাশের জন্য বলা হয়েছে যাতে তাদের নামগুলো প্রকাশ না করা হয়, তারা ভয় পাচ্ছেন। এই বিষয়ে কি আপডেট হচ্ছে, মানে এ বিষয়ে জানা কি যাচ্ছে যে এতগুলো ডাক্তার তারা তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না বা তারা নাম প্রকাশে অনিচ্ছুক হচ্ছে? দেখো, তাদের আইনজীবী যেটা শীর্ষ আদালতকে আজকে জানিয়েছেন যে তারা কার্যত ট্রমাটাইজড এবং আতঙ্কে রয়েছেন। কেন আতঙ্কে রয়েছেন? একদিকে যেমন সেদিন অর্থাৎ 14ই আগস্ট রাতের বেলায় আরজিকর হাসপাতালে যেভাবে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে, সেই ভাঙচুর চালিয়েছে, সেইটা আতঙ্ক যেমন রয়েছে, তার মাঝখানেই রয়েছে তারা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া হোক, সংবাদ মাধ্যমের কাছে হোক বা তারা প্রতিবাদে সামিল হওয়ার জন্য তাদের অভিযোগ যে তাদেরকে বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন লোকজন তাদেরকে হুমকি দিচ্ছে, তাদের ভয় দেখাচ্ছে এবং সেই কারণেই তারা আতঙ্কিত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ডাক্তারি পড়ুয়া এবং চিকিৎসকদের আইনজীবীর দাবি যে সেই কারণেই তারা নাম প্রকাশ করতে পারছেন না এবং তার অভিযোগ যেটা বিস্ফোরক অভিযোগ, যেটা একটু আগে শ্রাবন্তীও বলছিল, এই হুমকি দিচ্ছে বা ভয় দেখাচ্ছে প্রশাসনের অন্দরের লোকেরা। এবং সেখানে দাঁড়িয়ে একটা জিনিস তোমাকে মনে করিয়ে দিই, এর আগের দিনও কিন্তু শুনানির সময় এই চিকিৎসকদের আইনজীবীরা বারবার অভিযোগ করেছিলেন রাজ্য প্রশাসনের থেকে, বিভিন্ন পর্যায় থেকে, পুলিশ প্রশাসন থেকে কোথাও তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। একাধিক চিকিৎসককে সমাজ মাধ্যমে বিভিন্ন পোস্ট করবার জন্য তাদেরকে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে। এটাকেও একটা থ্রেড বা হুমকির নামান্তর হিসেবেই তারা দেখছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে শীর্ষ আদালত কিন্তু সেই সময় রাজ্য প্রশাসন এবং রাজ্য পুলিশকে এই ধরনের ব্যাপারে বিরত থাকার পরামর্শ দেন এবং তারপরেও যদি সেটা হয়ে থাকে সেটা তবে অবশ্যই অত্যন্ত সিরিয়াস একটা ম্যাটার এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রধান বিচারপতি সেই জায়গাটাকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে মন্তব্য করেছেন এবং অবশ্যই তিনি এই যে অভিযোগ সেই অভিযোগটা খতিয়ে দেখবেন এবং সেই অনুসারে পরবর্তী কি নির্দেশ তিনি দেন সেটাই দেখার। এটা তো বলা যেতেই পারে যে একটা প্রশাসনিক ভয় কাজ করছে। একদমই প্রশাসনিক ভয়। দেখো, খুব স্পষ্ট করে এখানে বলা হয়নি যে এক্স্যাক্টলি কে ভয় দেখাচ্ছে, কিন্তু প্রশাসন বা ভেতরের লোকেরা অর্থাৎ কোথাও একটি ক্ষমতাশালী গোষ্ঠী, তারা প্রশাসনের বা তারা হাসপাতাল কর্তৃপক্ষ হতে পারে, তারা যে ভয় দেখাচ্ছে আন্দোলনটাকে ভাঙতে চাইছে এমনই একটা ইঙ্গিত করেছেন আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের আইনজীবীরা। এবং সেটা এক্স্যাক্টলি কি পর্যায়ে রয়েছে, কতটা গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রধান বিচারপতি সেটা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন, সেগুলো অবশ্যই খতিয়ে দেখা হবে এমনটাই। একেবারে সিজা, তুমি সঙ্গে থাকো, আমি আরো একবার শ্রাবন্তীর কাছে যাব। শ্রাবন্তী, বিস্তারিত বলছিলে তুমি ব্যাপারটা, এই যে কথাটা হলো যে 70 জনকে নিয়ে যে ঘটনাটার কথা তুমি বলছো, যে সিজারও সেই একই কথা বলছে, তার মানে একটা প্রশাসনিক ভয় কিন্তু কাজ করছে, সেটা ভেতরের লোক হোক বা একটা কোনো মাথা হোক, কোনো একটা প্রশাসনিক ভয় কিন্তু কাজ করছে। অবজারভেশনটা কি আছে এখনকার সুপ্রিম কোর্টের যে শুনানি, তার আপডেটটা কি আছে? দেখো অনিমা, একটা বিষয় পরিষ্কার যে বারবার বলা হচ্ছিল সেটা এই প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ হোক বা গোটা আরজিকরের ইস্যু হোক, বারবার একটা প্রশ্ন তোলা হচ্ছিল যে কেন কোথাও গিয়ে শাসক দল বা সকলে মিলে এই আরজিকরের গোটা ঘটনা কোথাও গিয়ে একটা চাপা দেওয়ার চেষ্টা করছে, কেন এই বিষয়টা উঠে আসছে। আজকের এই আইনজীবীরা যখন আলাদা করে শীর্ষ আদালতে মন্তব্য করলেন, তারা অভিযোগ জানালেন, এই বিস্ফোরক অভিযোগের মাধ্যমে এই প্রশ্নটা আরেকবার উঠে গেল। আরজিকরের ইস্যু এখন শুধুমাত্র একটা রাজ্যে থেমে নেই, গোটা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। তারপরেও যারা সামনে আসছিলেন, যারা প্রতিবাদ করছিলেন যে এখানে এই ঘটনাগুলি হতো বা আরও অনেক কিছু প্রতিবাদ, হয়তো তারা কেউ সিবিআই এর কাছে যেতে চাইছিলেন, তাদের রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। শীর্ষ আদালতের পক্ষ থেকে সরাসরি জানতে চাওয়া হয়, প্রধান বিচারপতি এদিন
জানতে চান যে কারা হুমকি দিচ্ছে। সে ব্যাপারে কোনো স্পষ্ট ধারণা দেননি আইনজীবী, তার কারণ তিনি শুধুমাত্র বলেছেন যে এই 70 জনের নাম যেন প্রকাশ না করা হয়, একটা সিল্ড কভারে প্রত্যেকের নাম জমা দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী তাদের যাতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তবে তিনি যে অভিযোগটা করছেন যে হাসপাতালের ভিতর থেকেই এই ধরনের হুমকি আসছে, এমনকি বিভিন্ন গুন্স বা গুন্ডা বা বলা যেতে পারে দুষ্কৃতী, তারা এই ধরনের হুমকি দিচ্ছেন যাতে নিরাপত্তা অভাব বোধ করছেন সেখানকার ছাত্ররা। তুষার মেহতা সলিসিটর জেনারেল তিনি বলেন যে যদি কেউ নিজে হাসপাতালে থেকে থাকেন এবং এই অবস্থায় যদি আবার হুমকি পান তাহলে সেটা একটা মারাত্মক ভেবে দেখার বিষয়, অত্যন্ত খারাপ পরিস্থিতি। শীর্ষ আদালতের পক্ষ থেকে আপাতত আশ্বস্ত করা হয়েছে যে তাদের প্রত্যেককে নিরাপত্তা দেওয়া হবে বা এই বিষয়টি খতিয়ে দেখা হবে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ শুনানি চলছে রাজ্য সরকারের দেওয়া স্ট্যাটাস রিপোর্ট অনুযায়ী। এখন রনিপা এর উপরে দাঁড়িয়ে অনেকটাই বিষয় রয়েছে, তার কারণ প্রথম যেদিন এই শতপ্রণোদিত মামলার শুনানি হয় সেদিনকে শীর্ষ আদালতের পক্ষ থেকে প্রধান বিচারপতি জানতে চেয়েছিলেন পুলিশকে কিছুই জানলো না, ৭,০০০ জন লোক চলে এলো, অথচ পুলিশ অনুমান করতে পারলো না যে সেখানে ৭,০০০ জন লোক জমায়েত হতে পারে এবং ৭,০০০ জন লোক যে গিয়ে ভাঙচুর চালায়নি সেটা স্পষ্ট। ৭০ থেকে ৮০ জন লোক গিয়ে যদি ভাঙচুর চালায় সেটা পুলিশের এই বিশাল বাহিনীর পক্ষ থেকে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হতো না। কিভাবে এই ভাঙচুর, কারা ভাঙচুর চালিয়েছে, আদৌ কি যারা ভাঙচুর চালিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ গ্রেফতার, এই গোটা বিষয়টাই এই স্ট্যাটাস রিপোর্টে জমা দেওয়ার কথা ছিল। এটা একটা অংশ ছিল, সেই অংশ আজকে রাজ্য সরকারের জমা দেওয়ার কথা ছিল। যদি কোথাও না এসে সন্তুষ্ট না হতে পারে আদালত, রনিপা তুমি জানো প্রথম দিনই প্রধান বিচারপতি স্পষ্ট করে দিয়েছিলেন না পুলিশ না গোটা রাজ্য প্রশাসন কেউই এখানে সঠিকভাবে কাজ করেনি, গোটা প্রশাসনই ব্যর্থ হয়েছে। সেখানে যদি আজকের এই স্ট্যাটাস রিপোর্টে শীর্ষ আদালত সন্তুষ্ট না হয় তাহলে আরেকটা বড়সড় প্রশ্ন উঠে যাবে যে যেখানে শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মিছিল করা হচ্ছে, মিটিং করা হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস, সিবিআই কী করছে এই বিষয়টা তুলে রাখা হচ্ছে, তাহলে এই ধরনের বাদবাকি যে ঘটনা, অর্থাৎ যারা আরজি করের প্লেস অফ অকারেন্স গিয়ে ভাঙচুর চালাতে যাচ্ছিল তাদেরকে এখনো পর্যন্ত কেন সবাইকে গ্রেফতার করা গেল না বা কেন স্পষ্ট বোঝা গেল না। একেবারে শ্রাবন্তী তুমি সঙ্গে থাকো, এই মুহূর্তে আরো একটা আপডেট আসে আমাদের কাছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটা বড় সড়ো অভিযোগ আসে, সিজারের কাছ থেকে আমি আপডেটটা জানবো, অভিযোগটা ঠিক কি সিজার? দেখো এখানে যে অভিযোগটা করুণানন্দী, আইনজীবী করুণানন্দী যেটা অভিযোগ জানিয়েছেন যে প্রাক্তন অধ্যক্ষ হাসপাতালে 14 লক্ষ টাকার সিসিটিভি ইনস্টল করেননি। যদি এই সিসিটিভি থাকতো তাহলে এই অপরাধ বা এই ঘটনা অনেক আগে ট্র্যাক করা সম্ভব হতো এবং রাজ্য সরকার যে সিট গঠন করেছে তাদের শুধুমাত্র রাজ্য সরকারের নিয়ন্ত্রিত ব্যক্তিরাই রয়েছেন, সিবিআই, এবং সেই জায়গাটাই কিন্তু করুণানন্দীর অভিযোগ। অর্থাৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে তদন্ত হচ্ছে, যেটা এর আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এসআইটি গঠনের পরের থেকেই যেটা বিভিন্ন সময় চিকিৎসকদের একটা অংশ অভিযোগ করেছিলেন যে রাজ্য তড়িঘড়ি এসআইটি গঠন করে দীর্ঘদিন সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জমা পড়ার পরও রাজ্য সরকার ব্যবস্থা নেয়নি, কিন্তু হঠাৎ করেই যখন এই খুন এবং ধর্ষণ কাণ্ডের তদন্তে সিবিআই নামলো তারপরেই এসআইটি গঠন করে সন্দীপের বিরুদ্ধে এসআইটি গঠন করা হয়েছে এবং সেখানে তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এই যে অর্থনৈতিক দুর্নীতির তদন্ত যদি পরবর্তীকালে কেন্দ্রীয় কোনো গোয়েন্দা সংস্থা পায় সেই আশঙ্কাকে মাথায় রেখেই তড়িঘড়ি রাজ্য এই এসআইটি গঠন করেছে যাতে নথিপত্র লোপাট করা যায়। এই অভিযোগটা তারা বিভিন্ন সময় করেছেন, অর্থাৎ এই এসআইটি গঠনের পক্ষ থেকে সেটারই একটা প্রতিফলন কোথাও কিন্তু দেখা গেল আজকে আইনজীবীর করুণানন্দীর বক্তব্যে। তিনি শীর্ষ আদালতকে এটা জানালেন যে এর আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে 14 লক্ষ টাকা সিসিটিভি বসানোর নাম করে তহবিল তছরূপের অভিযোগ রয়েছে এবং সেই ঘটনা যদি সেই সিসিটিভি বসতো তাহলে এই ধরনের ঘটনা নাও ঘটতে পারত। পাশাপাশি যে এসআইটি গঠন করা হয়েছে সেটা সম্পূর্ণরূপে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন এবং সেই জায়গাটা তিনি উল্লেখ করার অর্থই হচ্ছে কোথাও রাজ্য সরকারের। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আরো একবার দর্শকদের জানিয়ে দিই, আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানি শুরু হয়ে গেছে এবং সেই শুনানি কিন্তু চলছে। আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানি, শীর্ষ আদালতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরাসরি অভিযোগ 14 লক্ষ টাকার সিসিটিভি ইনস্টল করেননি প্রাক্তন অধ্যক্ষ। সিসিটিভি থাকলে এই ঘটনা ট্র্যাক করা সম্ভব হতো, সুপ্রিম কোর্টে বলেন আইনজীবী করুণানন্দী। রাজ্যের সিটে শুধু রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন ব্যক্তিরা, অভিযোগ আইনজীবী।